সুপার হিরোর গল্প তো অনেক শুনেছেন, কিন্তু আজকে একটা অন্যরকম গল্প শোনাবো আপনাদের। মনে করুন হঠাৎ করেই যদি আপনার শ্বশুর বাড়ির লোকজন আজব সব সুপার পাওয়ার পেয়ে যায়, তাহলে কি হবে ভাবুন তো একবার। আপনার হবু শ্বশুর টয়লেটে বসলেই টেলিপোর্ট হয়ে যাচ্ছেন, এদিকে আপনার বউ অদৃশ্য হয়ে আপনাকে জ্বালাচ্ছে, আর দাদা শ্বশুর বারবার মরে গিয়েও আবার বেঁচে উঠছেন। এমনই এক অদ্ভুত পরিবারের গল্প নিয়ে আজ হাজির হয়েছি আমরা। গল্পের নায়ক ঋণে জর্জরিত, আর তার একমাত্র ভরসা হলো এই হজবরল সুপার হিরো ফ্যামিলি। কারণ সে সবার সামনে মাইকে জোরে বলেছিল আই হ্যাভ এ প্ল্যান। আর সেই প্ল্যানটা কি জানেন? একটা ব্যাংক ডাকাতি করা। কিন্তু এই অদ্ভুত সব সুপার পাওয়ার নিয়ে তারা কি পারবে এই মিশনটা সাকসেসফুল করতে, নাকি হাসির খোরাক হয়ে ধরা পড়বে পুলিশের হাতে? চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক। আর আমাদের আজকের মুভির নাম সুপার বব রবস। আর বরাবরের মতো আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। গল্পের শুরুটা হয় রাশিয়ার বিশাল একটা নদীর মাঝখান থেকে, যেখানে দুটো বোট নিয়ে মাঝিরা একটা কার্গো জাহাজের কাছে এসে দাঁড়ায়। আর সেখানেই ভ্যালেন নামের একজন লোক তাদেরকে জানায় যে 1 টনেরও বেশি ক্যাভিয়ার মানে মাছের ডিম এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। আর এই কথা শোনা মাত্রই ওলেগ তো মহা খুশি। সে তার সাথে থাকা বুড়ো সঙ্গীকে কাজটা নেওয়ার জন্য জোরাজোরি করতে থাকে। কিন্তু সেই বুড়ো মাঝি প্রথমে রাজি হয়নি, কারণ তার মনে হচ্ছিল তার এই ছোট্ট বোটটা এত ওজন সহ্য করতে পারবে না। কিন্তু ওলেগের জেদের কাছে সে হার মেনে অবশেষে রাজি হয়ে যায়। আর কাজটা পেয়ে ওলেগ খুশিতে একেবারেই আটখানা। এমনকি সে কন্টেনার খুলে কিছুটা মাছের ডিম খেতে শুরু করে। কিন্তু তার এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। কয়েক মিনিটের মধ্যেই অতিরিক্ত ওজনের কারণে বোটটা ডুবে যায়। ওলেগ অনেক চেষ্টা করেও কিছুতেই বাঁচাতে পারেনি সেই জিনিসগুলো। সব জিনিসপত্র নদীর পানিতে ডুবে যায়। পরে কোনো মতে তারা দুজন যখন সাঁতার কেটে নদীর তীরে এসে পৌঁছায়, তখন সেই বুড়ো মাঝি ওলেগের উপর প্রচন্ড রেগে যায় আর ওকে মারতে শুরু করে। কারণ ওলেগের লোভের কারণেই তার বোটটাও ডুবে গেছে। সে ওলেগকে সাফ সাফ জানিয়ে দেয় এই পুরো লোকসানের টাকা তোমাকেই দিতে হবে। তখন ওলেগ নিজের ভুল বুঝতে পেরে তাকে পার্কিং এ নিয়ে যায় আর বাধ্য হয়ে নিজের গাড়িটা তাকে দিয়ে দেয়। পরের দিন ওলেগ তার বান্ধবী মানে গার্লফ্রেন্ড আর কি, সে তার সাথে দেখা করতে যায়। সে তা একটা ব্যাংকে চাকরি করত। ওলেগ তাকে বলে যে তাকে আবারও কিছু লোন দিতে হবে, কিন্তু সে তো তাকে সাফ সাফ জানিয়ে দেয় তুমি এখনো আগের লোনই শোধ করনি, তাই ব্যাংক তোমাকে আর কোনো লোন দেবে না। আর তখনই আমাদের মাথা মোটা ওলেগ বলে যে তাহলে চলো আমরা ব্যাংকের টাকায় চুরি করে নেই। কিন্তু সে তাই এতেও রাজি হয় না। সে বলে এমনটা করলে সমস্যা আরো বাড়বে। কিছুক্ষণ পর ওলেগ তার গার্লফ্রেন্ডকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। সে তা দেখে যে ওলেগের কাছে একটা পুরাতন গাড়ি, আর সেটার ভেতরে ময়লা আর মাছের আষ্টিতে ভরা ছিল। আর প্রেমিকের এমন বাজে অবস্থা দেখে অবশেষে সে তার মনে একটু মায়া হয়। সে ওলেগকে বলে তার বাবা হয়তো তাকে কিছু টাকা ধার দিতে পারে। সে বলে যে সবাই বাবাকে বাড়িটা বিক্রি করার জন্য বলছে, তুমিও বাবাকে রাজি করাও, তাহলে আমার ভাগে যে টাকাটা আসবে সেটা তুমি নিয়ে নিও। কিন্তু ওলেগ এই প্রস্তাবে রাজি হয় না, কারণ সে নিজেকে ছোট করতে চায়নি। যখন আর কোনো উপায় বাকি থাকে না, তখন তারা দুজন সে তার বাবা বরিসের বাড়িতে যায়। বরিস তখন তার পরিবারের সাথে টয়লেট ঠিক করছিল। আর সেখানে গিয়ে ওলেগ তার হবু শ্বশুরের সাথে একটু একা কথা বলতে চায়। যেই না সে বাড়ি বিক্রির কথা তোলে, বরিস রেগে আগুন হয়ে যায় আর পুরো পরিবারের সাথে ঝগড়া শুরু করে দেয়। ঠিক সেই সময় আকাশ থেকে বিশাল বিশাল উল্কাপিন্ডের টুকরো পৃথিবীর দিকে পড়তে শুরু করে। যখন তাদের পরিবারের ঝগড়া চলছিল, তখন একটা টুকরা সোজা তাদের বাড়ির ছাদের উপর এসে পড়ে, আর সেটা গিয়ে লাগে সে তার দাদার গায়ে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এটা দেখে সবার মনে হয় কেউ হয়তো গুলি চালাচ্ছে, তাই তারা সবাই ভয়ে দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যায়। মানে কি একটা অবস্থা! বেচারা দাদা বেঁচে আছে কিনা সেটাই এখনো কেউ জানে না। যাই হোক, বাইরে আসার পর যখন সবাই দেখে যে বিভিন্ন জায়গায় উল্কাপিণ্ড পড়ছে, তখন তাদের মনে পড়ে আরে দাদা তো ভিতরে ছিল। তাই তারা তাড়াতাড়ি আবারও ভিতরে ছুটে আসে, আর সেখানে দেখে তার দাদা আহত হলেও এখনো বেঁচে আছে। বরিস পরীক্ষা করে জানায় এটা গুলি না, এটা উল্কাপিণ্ড। এই কথা শুনে ওলেগ চিৎকার করে বলতে থাকে তাড়াতাড়ি সবাই খোঁড়া শুরু করো, যাতে আমরা এই টুকরাটা বিক্রি করে কিছু টাকা পেতে পারি। সবাই মিলে কিছুক্ষণ খোঁড়াখুড়ি শুরু করে, কিন্তু তারপরেই সবাই ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু ওলেগ একা একাই খুঁড়তে থাকে। এমনকি পুরো রাত খোঁড়ার পর সকাল হতেই সে বিশাল একটা উল্কার টুকরা খুঁড়ে উপরে নিয়ে আসে। সে ঠিক করে এই খবরটা পুরো পরিবারকে দেবে। কিন্তু তখনই সে তার বুড়ো দাদা পাভেল তাকে ডাকে। পাভেল বলে আমার শক্তি প্রায় শেষ হয়ে আসছে, মনে হচ্ছে আমার শেষ সময় চলে এসেছে। ওলেগ তখন বলে আপনি একটু দাঁড়ান, আমি অ্যাম্বুলেন্স ডাকছি। কিন্তু পাভেল তাকে থামিয়ে দিয়ে বলে সে তার জীবনের সবকিছু দেখে নিয়েছে, এখন আর তার কিছুই চাওয়ার নেই। আর এরপর সেই বুড়ো মানুষটা ওলেগের চোখের সামনেই মারা যায়। দাদা মারা গেছে ভেবে ওলেগের মনটা খারাপ হয়ে যায়, আর তাই সে খবরটা শ্বেতাকে দেওয়ার জন্য তার কাছে আসে। কিন্তু এদিকে শ্বেতা তাকে কোনো রকম পাত্তা না দিয়েই ঘুমাচ্ছিল। এদিকে ওলেগ জানতো না যে সেই উল্কাপিণ্ডটা এর মধ্যেই নিজের আকার পাল্টে ফেলেছে, আর এখন সেটা একটা বেগুনি রঙের তরলে পরিণত হয়েছে। ওলেগ ঠিক করে যে সে অপেক্ষা করবে যতক্ষণ না পুরো পরিবার ঘুম থেকে উঠছে। কিছুক্ষণ পর সেও ঘুমিয়ে পড়ে। এরপর ট্যালিক তাকে ঘুম থেকে ডেকে তোলে আর বলে দুলা ভাই, এখানে তো বিশাল এক ঘটনা ঘটে গেছে। ট্যালিক জানায় যে কিছুক্ষণ আগেই
বরিস ভুল করে সেই তলোয়ারটা ফেলে দিয়েছিল। আর এরপর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটছে। তখনই ওলেগের চোখ যায় পরিবারের সব থেকে ছোট মেয়ে সাশার দিকে। আর এই পিচ্চি মেয়ে নিজের হাত দিয়ে লোহার রড বাঁকিয়ে ফেলছে, যেন মনে হচ্ছে তার শরীরে 100টা হাতির শক্তি চলে এসেছে। কিছুক্ষণ পর ওলেগ দেখে যে রিটা সিঁড়ির রেলিং এর কাছে দাঁড়িয়ে আছে। তার কাছে মনে হয় সে তার সাথে হয়তো খারাপ কিছু একটা হয়েছে। সে শোবার ঘরের দিকে যায়, যেখানে সে তার আওয়াজ শুনতে পাচ্ছিল, কিন্তু তাকে দেখতে পায় না। সে কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখনই নিচ থেকে চিৎকারের আওয়াজ আসে। নিচে এসে ওলেগ দেখে যে বরিস একটা ঘরের দরজা ভাঙার চেষ্টা করছে। ভেতর থেকে রিটা খুব জোরে জোরে চিৎকার করছে। আর ঘাবড়ে গিয়ে বরিস জোরে দরজায় ধাক্কা মারে। আর সবাই দেখে যে রিটা ঘরের ছাদের উপরে ভাসছে। সে চেষ্টা করেও নিচে নামতে পারছিল না। সবাই মিলে টানতে টানতে তাকে ডাইনিং রুমের দিকে নিয়ে আসে। সেখানে তারা দেখে যে সে তার শরীরের অর্ধেকটাই গায়েব হয়ে গেছে। এই দেখে পুরো পরিবার ভয়ে চিৎকার করতে শুরু করে। আর ঠিক সেই মুহূর্তে বুড়ো দাদা পাভেল, যে কিনা মারা গিয়েছিল, সে আবারও ফিরে আসে, যেন সে আবারও জীবন্ত হয়ে উঠেছে। আর দাদাকে দেখে ওলেগ তো ভূত দেখার মতো ভয় পেয়ে যায়। এই সবকিছুর মধ্যেই সবাই রিটার কথা ভুলেই গেছে। আর সে ছাদের ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে যায়। সে কিছু দূর হাওয়ায় উঠতে থাকে, কিন্তু হঠাৎ করে তার শক্তিটা শেষ হয়ে যায় আর সে থপ্পাস করে নিচে পড়ে যায়। অন্যদিকে শ্বেতা আবারও দৃশ্যমান হয়ে যায় আর পাভেল আবারও মাটিতে পড়ে যায়। আর দেখে মনে হচ্ছিল সে দ্বিতীয়বারের মতো মারা গেছে। রিটাকে বাঁচানোর পর পুরো পরিবার একসাথে বসে ভাবতে থাকে যে হয়তো উল্কাপিণ্ডের কারণে তারা সবাই সুপার পাওয়ার পেয়েছে। তখন তারা খেয়াল করে যে ট্যালিক আর ওলেগের মধ্যে কোনো পাওয়ার নেই। তারা বোঝার চেষ্টা করছিল এমনটা কেন হলো। এর মধ্যেই শ্বেতা ফোন করে অ্যাম্বুলেন্স ডেকে নেয়। আর ঠিক তখনই ওলেগ লক্ষ্য করে যে শ্বেতা যখনই তার পরিবারের থেকে দূরে যায়, অমনি সবার সুপার পাওয়ার শেষ হয়ে যায়। অন্যদিকে পাভেলও আবার মাটিতে লুটিয়ে পড়ে। এরপর পুরো পরিবারটা হাসপাতালে যায়। ডাক্তার তাদেরকে পরীক্ষা করে বলে যে সবকিছু একেবারে স্বাভাবিক লাগছে। ওলেগ ডাক্তারকে বলে তাদের শরীরের রেডিয়েশন লেভেল পরীক্ষা করতে, কিন্তু ডাক্তার বলে যে তাদের রেডিয়েশন মিটার ঠিকঠাক কাজ করছে না। সাথে সাথেই ডাক্তার প্রসঙ্গ পাল্টে বলে ভিটামিন খাও, সব ঠিক হয়ে যাবে। ভিটামিনই সবকিছু। পরিবারটা বুঝতে পারে যে তাদের কথা কেউ বিশ্বাস করবে না, তাই তারা বাড়ি ফিরে আসে। ডিনারের সময় তারা সবাই একসাথে বসে ভাবতে থাকে যে তারা কেন এই জাদুকরী শক্তিগুলো পেল। রিটা বলে যে এই শক্তিগুলো ব্যবহার করে তারা একটা দুর্দান্ত সার্কাস বানাতে পারে। এটা শুনে ট্যালিক রেগে যায় আর সে রিটাকে নিয়ে মজা করতে থাকে। রিটা তার উপর হামলা করে দেয় আর দুই ভাই বোনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। অন্যদিকে সেই ছোট্ট সাশা তার দাদা লোহার লাঠিটা ভেঙে ফেলে। দাদা রেগে গিয়ে তার পেছনে দৌড়াতে শুরু করে। কিছুক্ষণ পর ট্যালিক তার কুকুরদেরকে খেতে দেয় আর তার কুকুরদের সামনেই রিটাকে নিয়ে যাতা বলতে থাকে। আর তখনই একটা কুকুর তার দিকে তাকিয়ে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে। এরপরেই সে বুঝতে পারে যে সে কুকুরদের সব কথা বুঝতে পারছে। সে বুঝতে পারে যে এটাই তার সুপার পাওয়ার। সে পশু পাখিদের সাথে কথা বলতে পারবে। তার এই নতুন আবিষ্কারের কথা সে খুশি হয়ে তার পরিবারকে জানায়। অন্যদিকে এটা শুনে ওলেগের একটু মন খারাপ হয়ে যায় যে সবাই সুপার পাওয়ার পেল, আমি কি কিছুই পেলাম না। উল্কাপিণ্ডটা তাকে কি শক্তি দিয়েছে এটা জানার জন্য ওলেগ মাটি থেকে একটা লোহার টুকরা নিজের হাতে তুলে নেয় আর সেটাকে বাঁকানোর চেষ্টা করে, কিন্তু সে পারে না। আর লজ্জা পেয়ে আবারও বাড়ির ভেতরে ঢুকে যায়। কিন্তু যখন সে পাভেলের রুমে যায় তখন দেখে সেই বুড়ো লোকটা গলায় দড়ি দিয়ে ঝুলছে, কিন্তু তার কিছুই হয়নি। সে এখন অমর হয়ে গেছে আর কোনোভাবেই সে মরতে পারছে না। এরপর সে ওলেগকে বলে যে বাবা, আমি তো মরছি না, কিন্তু দড়িটা থেকে আমাকে নামিয়ে দাও। অন্যদিকে তখন বরিস টয়লেটে গিয়ে বসেছে, কিন্তু হঠাৎ করেই সে টেলিপোর্ট হয়ে আবারও বাইরে চলে আসে। এই ঘটনায় সে বেশ অবাক হয়, কিন্তু কাউকে কিছু না বলেই আবারও বাড়ির ভেতরে ঢুকে টয়লেটে গিয়ে বসে। কিন্তু যখনই সে আবারও টয়লেটে গিয়ে বসার চেষ্টা করে, সে আবারও টেলিপোর্ট হয়ে বাইরে চলে আসে। পরিবারের সবাই এটা দেখে অবাক হয়ে যায় যে হচ্ছেটা কি। এই মানুষটা বাথরুমে ঢুকছে, কিন্তু একটু পরে আবার মেইন দরজা দিয়ে বাড়িতে ঢুকছে। সবার প্রশ্নের চোটে বিরক্ত হয়ে বরিস বলে যে আর করে দেখাতে পারবো না, আমাকে টয়লেটে যেতে হবে, আমি টয়লেট করতে পারছি না। এরপর সে তার পুরো পরিবারকে তার পছন্দের মাছ ধরার জায়গায় যেতে বলে, কারণ সেখানে গেলে তার মাথাটা একটু ঠান্ডা হয়। যখন তারা সেখানে গিয়ে পৌঁছায়, রিটা নিজের শক্তিতে লেকের উপরে উঠতে শুরু করে আর ট্যালিক একটা কুকুরের পাশে বসে নিজের ফোনের ভিডিও তাকে বোঝাচ্ছিল। এর মধ্যেই ওলেগ বরিসকে বলে যে আমার কাছে একটা আইডিয়া আছে, আমাদের সবার টাকার সমস্যা মিটে যাবে। কিন্তু বরিস তার কথায় কান দিচ্ছিল না। সে তখন টেলিপোর্ট হওয়ার ট্রেনিং নিয়েই ব্যস্ত ছিল। ওলেগ তাকে বলে যে তারা সে তার অদৃশ্য হওয়ার পাওয়ার ব্যবহার করে ব্যাংক থেকে প্রায় $3 মিলিয়ন চুরি করতে পারে, যাতে তাদের কাছে টাকা চলে আসে আর তারা ইচ্ছা মতো জীবন কাটাতে পারে। কিন্তু ট্রেনিং শেষ করে বরিস বলে যে আমরা এমন কিছুই করব না, এই ধরনের কাজ করলে সবাই বিপদে পড়তে পারে। বরিস আরো বলে আমরা অপেক্ষা করব, যখন সবকিছু ঠিক হয়ে যাবে তখন আবারও স্বাভাবিক জীবন যাপন করব। এই কথা শুনে ওলেগ রেগে গিয়ে পরিবার থেকে দূরে চলে যায় আর তার দূরে যেতেই পাভেল আবারও মারা যায়। অন্যদিকে রিটা পানিতে পড়ে যায় আর তখন ওলেগ বুঝতে পারে তার আর সে তার দুজনেরই দূরে চলে যাওয়ার জন্য সবার শক্তি শেষ হয়ে যায়। তার মানে তারা দুজনেই হলো এই পরিবারের পাওয়ার হাউস। কিন্তু বরিস তখন চিৎকার করে বলে এতে তার কিছুই আসে যায় না, তারা সাধারণ জীবনই কাটাবে। সে ওলেগকে বলে পরিবারকে আর কোনো সমস্যায় না ফেলতে, কারণ এর মধ্যেই ওলেগের ভুলের কারণে তারা অনেক বড় বিপদে পড়েছে। এই তর্কাতর্কিতে ক্লান্ত হয়ে ওলেগ সে তাকে গাড়িতে বসতে বলে আর সেটা বলে যে যতক্ষণ তারা বাইরে আছে দাদার শরীরটা যেন কোথাও লুকিয়ে রাখা হয়। যাওয়ার পথে সেটা বলে যে তোমার প্ল্যানে ভুল আছে, এভাবে চুরি করতে গেলে আমরা ধরা পড়ে যাব আর ধরা পড়লেই সবাইকে জেলে পাঠিয়ে দেওয়া
দেওয়া হবে। এগুলো বলতে বলতে যখনই তারা এই এলাকা থেকে বের হচ্ছিল, কিছু গুন্ডারা তাদের পথ আটকায় আর তাদের গাড়িটা ঘিরে ফেলে। কিছুক্ষণ পর সেখানে ভ্যালেরা আসে এবং ওলেগকে বলে গাড়িতে এসে কথা বলতে। গুন্ডাটা ওলেগকে হুমকি দেয় যে ক্যাভিয়ারের জন্য যত টাকা ডুবেছে সেই ধার যদি সে শোধ না করে তাহলে তাকে জোর করে চীনে নিয়ে গিয়ে ব্ল্যাক মার্কেটে বিক্রি করে দেওয়া হবে। আর এই কথা শুনে ওলেগ খুব ভয় পেয়ে যায়। সে রাস্তার পাশে দাঁড়িয়ে ভাবতে থাকে এখন সে কি করবে। অন্যদিকে সেটাও ভ্যালেরার কথা শুনে ফেলেছিল আর তাই সে ওলেগকে জড়িয়ে ধরে বলে আমি ব্যাংকে চুরির ব্যাপারে তোমাকে সাহায্য করব, তুমি কোনো চিন্তা করো না। এরপর তারা বসে পুরো চুরির প্ল্যানটা বানায়। এরপর পুরো পরিবার লিভিং রুমে একসাথে হয়। সবাই মিলে ঠিক করে যে চুরির পরিকল্পনা এবার তারা শুরু করবে। আর সেখানে আলোচনার পর সবাই মিলে ঠিক করে আজ সারা রাত তারা পার্টি করবে, কারণ হতেও পারে কালকে চুরি করতে গেলে তারা ধরা পড়ে যাবে আর তারপর তো জেলেই থাকতে হবে। তাই আজকের রাতে মন ভরে পার্টি করে নেবে যাতে কোনো আফসোসই না থাকে। সেই সাথে তারা সবাই ঠিক করে চুরি করার আগে তারা তাদের সব ইচ্ছাগুলো পূরণ করবে। সকালে ওলেগ রিটার সাথে মিলে ব্রেকফাস্ট বানায় আর তখন রিটা বলে যে আমার নাটকে অভিনয় করার অনেক ইচ্ছা। বরিসও তখন জোর দেওয়ায় ওলেগ তার কথাটা মেনে নেয়। এরপর সবাই মিলে একটা বড় থিয়েটারে যায়। সেখানে রিটা নিজের পরিচয় দেয় আর সেখানকার হেড তার শক্তি দেখে অবাক হয়ে যায়। এরপর পুরো পরিবারই এক এক করে সবার শক্তিগুলো দেখায় আর সেই লোকটা এসব দেখে তো একেবারে হতবাক। অবাক হয়ে থিয়েটারের হেড বলে যে আমি তোমাদের সবাইকে কাজে নিয়ে নেব, কিন্তু এই কথা শুনে তারা সেখান থেকে চলে যায়। অন্যদিকে ওলেগ লোকটাকে হুমকি দিয়ে বলে এই তুমি কোনো রেকর্ডিং করনি তো, যদি এখানকার কোনো ফুটেজ বাইরে আসে তাহলে তোমার একদিনকে আমার যে কদিন লাগে। অন্যদিকে সেই রাতে ওলেগের মনে হয় তার শরীরে অদ্ভুত কিছু একটা হচ্ছে। বাথরুমে গিয়ে সে দেখে যে তার শক্তি হলো আঙ্গুল থেকে পানি বেরোনো। এটা আবার কেমন শক্তি রে বাবা। পরের দিন সকালে ওলেগ সাশার সাথে একটা দামি রেস্টুরেন্টে লাঞ্চ করতে যায়, কারণ সাশা বলেছিল সে ব্যাংক লুট করতে তখনই সাহায্য করবে যদি ওলেগ তার সাথে একটা রোমান্টিক ডেটে যাওয়ার স্বপ্ন পূরণ করে। মানে কি একটা অবস্থা ভাই, এই বয়সে ডেট কি সেটাই তো বুঝতাম না। যাই হোক, ওলেগ কোনো মতে সাশাকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে, কিন্তু একটু পরেই সে বুঝতে পারে তার শ্বশুর বাড়ির পুরো পরিবার লুকিয়ে লুকিয়ে তাদেরকে দেখছে। সেই বেচারা এমনিতেই একটা ছোট্ট বাচ্চার সাথে ডেটে এসেছে আর এই বিষয় নিয়ে সে খুব লজ্জা পাচ্ছিল। তার উপরে আবার সেটাও অদৃশ্য হয়ে তাদের পাশের চেয়ারে এসেই বসে পড়ে আর সে কথায় কথায় ওলেগকে চিমটি কাটতে শুরু করে। সে তার পুচকি বোনের রোমান্টিক ডেটটাকে একটু সীমার মধ্যে রাখতে চাচ্ছিল আর কি। এর মধ্যেই ওলেগ দেখে যে ভ্যালেরা আর তার লোকেরাও সেই রেস্টুরেন্টেই আছে। ভ্যালেরা ওলেগকে চিনে ফেলে আর তার কাছে আসে। ওলেগ ভয়ে কিছুই করতে পারছিল না, কিন্তু তখন তাকে বাঁচানোর জন্য সাশা উঠে দাঁড়ায় আর নিজের শক্তি দিয়ে গুন্ডাটার হাড় গোড় একেবারে এক করে দেয় আর সেই সাথে তার সাথে থাকা দুজন সঙ্গীকেও মেরে আলু ভর্তা করে দেয়। আর এই সব কিছু দেখে ওলেগ ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় আর তার পেছনে সেটাও ছুটে। আর তারা দূরে যেতেই সাশার শক্তিও শেষ হয়ে যায় আর এবার পুরো পরিবার একসাথে গাড়ির দিকে দৌড়াতে শুরু করে যাতে তারা সেখান থেকে পালাতে পারে। আর এভাবেই আস্তে আস্তে ব্যাংকে চুরি করার দিনটা চলে আসে। সবাই মিলে তাদের গাড়িটা তৈরি করে। অন্যদিকে সে তার নিজের জামা কাপড় খুলে ফেলে আর অদৃশ্য হয়ে ওলেগের সাথে বিল্ডিং এর দিকে এগোতে থাকে। নিজের শক্তি ব্যবহার করে সে তা কাউকে না দেখিয়েই সিকিউরিটি পার করে ব্যাংকের লকার রুমের পাসওয়ার্ড দেখতে থাকে। বাইরে বরিস গাড়িটা অন্য একটা জায়গায় পার করতে চায়, কিন্তু পুলিশ তাদের গাড়িটা থামিয়ে দেয়। পুলিশ বলে তাড়াতাড়ি রাস্তা খালি করতে। ট্যালিক ভাবে যদি তারা দূরে চলে যায় তাহলে সে তার শক্তি শেষ হয়ে যাবে। আসলে এই পুরো পরিবারটা একসাথে থাকলেই তাদের শক্তি কাজ করে। যদি পরিবারের একজন সদস্য দূরে চলে যায় তাহলে সবার শক্তি শেষ হয়ে যায়। আর তাই বরিস তখন সময় নষ্ট করার জন্য সেখানে দাঁড়িয়েই পুলিশের সাথে গাল গল্প করতে শুরু করে। কিন্তু একটা পর্যায়ে পুলিশ রেগে গিয়ে নিজেদের গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে তাদেরকে দূরে সরিয়ে দেয় আর এর ফলে পাভেল আবারও মারা যায়। আর অন্যদিকে সেটা হঠাৎ করেই দৃশ্যমান হয়ে ওঠে। ব্যাংকের ভেতরে থাকা সবাই অবাক হয়ে যায়। আর হবেই বা না কেন, নিজের কলিগকে তো কেউ এভাবে দেখার কল্পনা করে না, তাই না? ওলেগ সঙ্গে সঙ্গে বাইরে ছুটে আসে আর পুরো পরিবার সহ তাদের বুড়ো দাদাকে বিল্ডিং এর কাছে টেনে নিয়ে আসে, যার ফলে সে তার শক্তি আবারও ফিরে আসে। কিন্তু প্ল্যান তো ভেস্তে গিয়েছিল, তাই তারা সেখান থেকে বের হতে যাচ্ছিল। পুলিশের একটা গাড়ি পেছন থেকে তাদেরকে আটকে দেয়। তারা আগেও একবার বরিসকে এখান থেকে চলে যেতে বলেছে, তাই পুলিশ অফিসার যদি আবারও সেখানে বরিসকে দেখে তাহলে ব্যাপারটা এবার বাড়াবাড়ি হয়ে যাবে। তাই বরিস টেলিপোর্ট হয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু ভুল করে বেচারা বরিস পুলিশের গাড়ির ভেতরে এসেই বসেছিল। আর পুলিশ অফিসার দরজা খুলতেই বরিস বলে ভাই এই গাড়িটা কি আপনার? বেশ ভালো তো। বাড়ি ফেরার পর বরিস বলে যে আজ ওলেগের জন্যই তারা সবাই বেঁচে গেছে। রেগে গিয়ে ওলেগ সবাইকে ডাইনিং রুমে ডাকে আর বলে যতক্ষণ না পর্যন্ত চুরিটা সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ কেউ আর অন্য কোনো কাজ করবে না। কিন্তু তখন রিটা বলে ওঠে তার এখনো ওই নাটকটা করার ইচ্ছা আছে, কিন্তু সবাই মিলে তাকে চুপ করিয়ে দেয়। নিজের অপমানে কষ্ট পেয়ে সে কাঁদতে কাঁদতে বাথরুমে চলে যায়। ওলেগের দেখে একটু খারাপ লাগে, তাই সে ঠিক করে সে তার ওই শোটা করতে দেবে। শো এর রাতে রিটা খুবই ঘাবড়ে যায়। সে ভুল করে অন্যদিকে ঘুরে যায় আর পুরো বিল্ডিং এ উঠতে শুরু করে। ওলেগ আর সেটা আলাদা হয়ে যায় রিটাকে ধরার জন্য, কিন্তু রিটাকে পাওয়ার আগেই সেখানে ভ্যালেরার লোকেরা চলে আসে আর ওলেগকে একটা ঘুষি মারে, যার ফলে ওলেগ সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। থিয়েটারের হেড শোটা নষ্ট হয়ে যাওয়ার কারণে অনেক রেগে গিয়েছিল। সে বদলা নেওয়ার জন্য বলে যে ওলেগকে সবার সামনে শাস্তি দিতে। তাকে স্টেজের পর্দার পেছনে ফেলে অনেক মারধর করা হয়। কিছুক্ষণ পর ওলেগ বাইরে আসে আর নিজের পরিবারের সাথে দেখা করে। সেটা তার প্রেমিকের এই অবস্থা দেখে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে? আমার যা হওয়ার হয়ে গেছে, আমি খুবই ক্লান্ত। ওলেগ আরো বলে এই পরিবারটা
বোকা আর স্বার্থপর লোকদের একটা দল, এছাড়া তোমরা আর কিছুই না। সে রেগে গিয়ে সবাইকে বলে দেয় যে তোমাদের কাছে গোটা দুনিয়ার শক্তি থাকলেও তোমরা বোকার বোকাই থেকে যাবে। এরপর সে বলে আমি আমার ধার একাই শোধ করব, আর এখন থেকে আমার আর কাউকে প্রয়োজন নেই। কিন্তু বরিস বলে যে এই পরিবার থেকে কেউ দূরে যায় না। সে তার জামাইকে ধরে জোর করে ব্যাংকে নিয়ে যায়, সেখানে সবাই নিজেদের প্রফেশনাল মুখোশ পরে নেয়। রিটা একটা বড় চেন নিয়ে দেওয়াল পার করে, অন্যদিকে সেই পিচি শাসা একটা ট্রাক ঠেলে রাস্তার গলিটা বন্ধ করে দেয়। এরপর বরিস টেলিপোর্ট হয়ে ভেতরে চলে যায়, আর সেটা উপর থেকে লাফ দিয়ে সোজা ভল্টের ঘরে গিয়ে পৌঁছায়। সে আগের দিন দেখা পাসওয়ার্ডটা ব্যবহার করে ভল্টটা খুলে ফেলে। অন্যদিকে বাইরে কিছু মাতাল বুড়োরা তাদেরকে দেখে ফেলে। যখন বাকিদের ধ্যান ছিল না, তখন পাভেল একটু পেট্রোল খেয়ে সিগারেট জ্বালায়, যার থেকে আগুনের ধোঁয়া বের হয়। আর এটা দেখেই সেখানে থাকা বাকি বুড়োরা ভয় পেয়ে যায়, আর তখন রিটা শাসাকে ভেতরে নিয়ে যায়। এরপর সে পুরো সিন্দুকটাই ছুঁড়ে বাইরে ফেলে দেয়। তারা সবাই নিজেদের গাড়ির ট্রাঙ্কে সেটা ভরে নেয়, এবং ট্যালিক তার কুকুরদেরকে পুলিশদেরকে আটকানোর জন্য পাঠিয়ে দেয়। চুরি শেষ হতেই পরিবারটা সেখান থেকে পালিয়ে যায়। পাভেল কিছু টাকা গরিবদের দিকে ছুড়ে দেয়, আর পুলিশরা ভাবে এরাই হয়তো সেই চোর, তাই পুলিশ এসে সেই গরিবদেরকে ধরে ফেলে। কয়েক ঘন্টা পর সবাই শহরের একটা উঁচু জায়গায় যায়, আর কোটিপতি হওয়ার আনন্দ সেলিব্রেট করতে থাকে। কিন্তু এই খুশি বেশিক্ষণ টেকে না, কারণ পাভেল তার শেষ সিদ্ধান্তটা জানিয়ে দেয়। সে তার পরিবারকে বিদায় জানায় আর বলে আমি আমার মৃত্যুকে মেনে নিয়েছি, আর আমার মৃত্যুর জন্য আমি এই জায়গাটাই পছন্দ করলাম। পুরো পরিবার চোখের পানিতে তাকে বিদায় জানায়, আর সেখান থেকে চলে যায়। গাড়ি চালানোর সময় রিটা দেখে যে তার দাদু পড়ে গেছে। সে বলে বাবা গাড়ি ঘোরাও, কিন্তু আরো একবার নিজের প্রাণ বেঁচে যাওয়ায় পাভেল খুবই রেগে যায়, আর সে চিৎকার করে সবাইকে বলে তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, তোমরা সবাই পাগল নাকি, বিরক্ত করছো কেন, বুড়োটাকে কি শান্তিতে মরতেও দেবে না। বরিস তখন আইডিয়া দেয় যে তারা সবাই একটা বড় বাড়ি কিনে একসাথে থাকবে, কিন্তু সবাই বলে যে টাকাটা ভাগ করে নেওয়া হোক, কারণ সবার নিজের নিজের প্ল্যান আছে। আর এটা শুনে বরিস একটু কষ্ট পায়। সে ভাবছিল হয়তো কেউ তার সাথে থাকতে চায় না। আর তখন পাভেল বলে যে দেখো আমি পুলিশকে ফোন করে দিয়েছি, যদি তাড়াতাড়ি এখান থেকে না যাও তাহলে সবাই ফেসে যাবে আর জেলে যাবে। রাস্তায় সে তা ওলেগকে বলে যে সে তার সাথে থাকতে চায় না। সে টাকাটা ওলেগকে দিয়ে গাড়ি থেকে নেমে যেতে বলে, কারণ সে ওলেগের আগের দিনের কথায় অনেক কষ্ট পেয়েছিল। ওলেগ তো তাকে ছেড়ে চিরদিনের জন্য চলেই যাচ্ছিল। অন্যদিকে ওলেগও রেগে গিয়ে নিজের ভাগটা নিয়ে সেখান থেকে চলে যায়। ওলেগ সেই টাকাগুলো দিয়ে ভ্যালেরের ধার শোধ করে আর তার সাথে মিটমাট করে নেয়, আর তারপর সে দেশ ছেড়ে চলে যাওয়ার প্ল্যান করে। এয়ারপোর্টে গিয়ে ওলেগ খবরে দেখে সে আর তার পরিবার ধরা পড়ে গেছে, কারণ তারা পাভেলের মৃতদেহটা নিতে সেখানে আবার ফেরত গিয়েছিল। আর পুরো পরিবারের এই দুরবস্থা দেখে ওলেগের খুব আফসোস হয় যে সে তাদেরকে ছেড়ে চলে এসেছে, যেই পরিবার কিনা একসময় তাকে বিপদের হাত থেকে রক্ষা করেছে। তাই সে ঠিক করে সে পাভেলকে নিয়ে সবাইকে রক্ষা করবে। আসলে আগেই বলেছিলাম এই পুরো পরিবারটা একসাথে না থাকলে তাদের সুপার পাওয়ার কাজ করে না, আর তাই সবার সুপার পাওয়ার ফেরত আনতে পাভেলের লাশটাও প্রয়োজন ছিল। আর যেই না ওলেগ পাভেলের লাশটা হুইল চেয়ারে করে নিয়ে কোর্টে ঢোকে, সবার সুপার পাওয়ার আবারও ফিরে আসে। পাভেল আবারও বেঁচে ওঠে, আর এবার সে রেগে গিয়ে সবার উপর হামলা করতে শুরু করে। বরিস টেলিপোর্ট হয়ে গার্ডদেরকে আটকাতে থাকে। শাসা তার ভাই বোনদেরকে জেল থেকে মুক্ত করে, আর সবাই নিজেদের শক্তি ব্যবহার করে পুলিশদের অবস্থাই খারাপ করে দেয়। পরিবারটা আবারও একসাথে হয়ে গিয়েছিল, কিন্তু বাইরে বেরোতেই পুলিশ তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে। তখন রিটা উড়ে গিয়ে গার্ডদের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেয়, আর এই ফাঁকে সবাই একটা গাড়িতে গিয়ে বসে। আর রিটাও ঠিক সময় তাদের সাথে এসে যোগ দেয়। শহরের পুরো পুলিশ বাহিনী এখন তাদের পেছনে লেগে গিয়েছিল। একটা পুলিশের গাড়িতেও তাদের পিছু ছাড়ছিলই না। এতে বিরক্ত হয়ে বরিস টেলিপোর্ট হয়ে পুলিশের গাড়িটায় অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। কিছুক্ষণ পর পাশ থেকে আরো একটা গাড়ি আসে। শাসা জোরে ধাক্কা দিয়ে সেটাকে উল্টে দেয়। তখন ওলেগের সামনে অনেকগুলো গাড়ি চলে আসে। সে চেষ্টা করে যাতে অ্যাক্সিডেন্ট না হয়, কিন্তু তা সত্ত্বেও তাদের গাড়িটা একটা ফলের দোকানে গিয়ে ধাক্কা মারে, আর গাড়ির সামনে থাকা উইন্ডশিল্ডে পুরো কাদা জমে গিয়েছিল। আর এই মুহূর্তটার জন্যই যেন ওলেগের ক্যারেক্টারটা ওয়েট করছিল। সে প্রচুর খুশি হয় যে অন্তত এবার তো তার সুপার পাওয়ারটা কাজে লাগবে। সে নিজের আঙ্গুল দিয়ে পানি ছিটিয়ে কাজটা পরিষ্কার করে আর গাড়ি চালাতে থাকে, কিন্তু এবার পুলিশ পুরো রোড ব্লক করে তাদেরকে ঘিরে ফেলে। তখন শাসা একটা পোল ধরে গাড়িটাকে ঘুরিয়ে সবাইকে সেখান থেকে নিয়ে যায়। তারপর তারা গলি দিয়ে পালানোর চেষ্টা করে, আর যখন দেখে যে পুলিশ চারিদিক থেকে তাদেরকে ঘিরে ফেলেছে, আর তখন রিটা গাড়িটাকে উড়িয়ে দেয়। পুরো গাড়িটা হাওয়ায় উঠতে থাকে, আর তারা সবাই পুলিশের হাত থেকে বেঁচে যায়। হয়তো এই শহরের বাজেট কম, অথবা সিনেমার বাজেট কম ছিল, যার কারণে পুলিশের কাছে হেলিকপ্টার ছিল না। যাই হোক, এই সবকিছুর পর ওলেগ আবারও ভ্যালেরার সাথে দেখা করে। সে তাকে সাহায্যের জন্য ধন্যবাদ জানায়, কারণ ভ্যালেরা নিজের কার্গো জাহাজে লুকিয়ে পুরো পরিবারকে চীনে পাঠানোর ব্যবস্থা করেছিল। আর প্রস্তুতির পর পরিবারটা একটা বড় কন্টেনারে বন্ধ হয়ে যায়, যেটা জাহাজের অন্য কন্টেনারগুলোর মধ্যেই রাখা ছিল। এবার তারা সবাই একটা নতুন জীবন শুরু করতে অন্য একটা নতুন দেশে রওনা দিচ্ছে, অথবা কে জানে ভ্যালেরা হয়তো তাদের সবাইকেই চীনের ব্ল্যাক মার্কেটে বিক্রি করে দেবে। যাই হোক, গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো এবার বলুন আপনাদের এর মধ্যে কার সুপার পাওয়ারটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। তো এই পুরো গল্প থেকে আমরা কি শিখলাম? প্রথমত, শ্বশুর বাড়ির ছাদে যদি কখনো উল্কাপিণ্ড পড়তে দেখেন, তাহলে ভয় না পেয়ে আগে গিয়ে চেক করবেন কার কি সুপার পাওয়ার আসলো, কারণ কপাল ভালো থাকলে আপনার হবু শ্বশুরও হয়তো টেলিপোর্ট করে ঢাকার ট্রাফিক জ্যাম থেকে আপনাকে মুহূর্তেই বাসায় পৌঁছে দিতে পারবে। কিন্তু হাসির কথা বাদ দিলে গল্পটা আমাদেরকে একটা জরুরি জিনিস শিখিয়ে যায়। টাকা পয়সা সুপার পাওয়ার এই সবকিছু আসে আর যায়, কিন্তু দিন শেষে
পরিবারই আসল। খেয়াল করে দেখুন, এত ঝগড়া, এত মতের অমিল থাকার পরেও বিপদের সময় কিন্তু তারা সবাই একসাথেই ছিল। এটাই হয়তো তাদের আসল সুপার পাওয়ার ছিল, তাই না? তো আপনাদের কাছে যদি এদের মতো কোনো সুপার পাওয়ার চলে আসতো, তাহলে লাইফের কোন প্রবলেমটা সবার আগে সলভ করতেন? কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আঙ্গুল দিয়ে পানি বের করার পাওয়ার পেলে কি করবেন সেটাও জানাতে ভুলবেন না। আর এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রনি ভাই। তিনি বলেছিলেন, ভাই তোমার ভিডিও আমার ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ রনি ভাই, বাট একটু গ্যাপ দিয়ে লিখলে পড়তে সহজ হতো। যাই হোক, এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।